ফিটনেস নিয়ে আমার ভালো জানা ছিল, আমি ক্যাম্পও করেছি, কোচেস ওয়ার্কশপও করেছি। চোখে এবার ছোটো হওয়া যাবে না, সেই মানুষটাকে মন খারাপ হতে দেওয়া যাবে না। সো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো মোটামুটি আমাদের এখানে এখন প্রোগ্রাম শেষ সকালের। আজকে 78th ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা 77 বছর কমপ্লিট করলাম। আর তার সাথে সাথে আজকে নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত। এই ভ্লগের মাধ্যমে তো আজকে এই ভ্লগের মাধ্যমে তোমাদের সামনে পিএমটি পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই নিয়ে তোমাদের ডিটেলসে আমি বোঝাবো, ঠিক আছে? আজকে এটা নিয়ে আমাদের আলোচনা হবে। পিএমটি পিইটি, আমি আমার 1600 মিটার রান কীভাবে কমপ্লিট করেছিলাম, আমি একটা খুব ভালো রানার ছিলাম কি না, নাকি আমাকে অনেকটা প্র্যাকটিস করতে হয়েছিল, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমে সবাইকে আমি নিজের অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। সকল স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমি নিজের শ্রদ্ধা নিবেদন করছি। এবং তার সাথে সাথে আজকে ভিডিওটা শুরু করার আগে আমি একটা ক্লিপ বা একটা ছোটো একটা ভিডিও দেখাতে চাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? আগে ভিডিওটা দেখে নাও তাহলে, ওকে? তো ভিডিওটা তোমরা যে দেখতে পেলে, এনার নাম হচ্ছে সুভাষচন্দ্র বোস। যদিও ওনার নামের সামনে নেতাজিটা নেই, কিন্তু তবুও আমাদের হাজার হাজার ছেলেদের কাছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার আশেপাশে হাজার হাজার ছেলে মেয়েদের কাছে উনি নেতাজির থেকে কম নন। উনি আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো আমরা সকলে ওনাকে আমাদের প্রিয় জেঠু করে আমরা ডাকি, ঠিক আছে? ওনার বাড়ি আলিপুরদুয়ারের লাগোয়া শহরের বুকে অবস্থিত অরবিন্দনগরে। তিনি কোথায় প্র্যাকটিস করান, কতক্ষণ প্র্যাকটিস করান, কখন ওনার সাথে দেখা করা যেতে পারে, ওনার বয়স কত, কী অন্যান্য সকল বৃত্তান্ত আমি আস্তে আস্তে এই ভিডিওতে আগে বলবো। তো সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো ওনার নাম হচ্ছে সুভাষচন্দ্র বোস। ওনার বাড়ি আলিপুরদুয়ার অরবিন্দনগর কোর্ট কমপ্লেক্সের ওখানে। যদি রেলগেটটা আমরা পার করি, আলিপুরদুয়ার কোর্ট রেলগেট, সেই কোর্ট রেলগেট পার করার পরে সোজা পশ্চিম দিকে গিয়ে পঞ্চম গলি, সম্ভবত পঞ্চম গলিতে ওনার বাড়ি। উনি আলিপুরদুয়ারের বুকে অবস্থিত, শহরের বুকে অবস্থিত সূর্যনগর মাঠে উনি প্রত্যেক দিন বিনা পারিশ্রমিকে, হ্যাঁ ঠিক শুনছো তোমরা, বিনা পারিশ্রমিকে উনি হাজার হাজার ছেলে মেয়েদের স্বপ্ন দেখান, স্বপ্ন সত্যি হতে সহায়ক হন। উনি সকলকে নিজে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে রান উঠাতে হয়, যাদের রান উঠছে না, যাদের অসুবিধা হচ্ছে, কিভাবে স্ট্রেচিং করতে হয়, রানিংয়ের আগে কী স্ট্রেচিং করতে হয়, সেই স্ট্রেচিংগুলো কীভাবে করতে হয়, দম না পেলে কীভাবে দম বাড়াতে হয়, বা প্রত্যেকটা জিনিস শেখান। এবং নিজে প্রত্যেক দিন প্রায় 2 ঘন্টা করে ছেলে মেয়েদেরকে নিয়ে প্রত্যেক দিন নিজেও দৌড়ান। ওনার বয়স 78 বছর বয়স। 78 বছর বয়সেও এখনও পর্যন্ত উনি এতটাই ফিট যে আমাদের হয়তো 20-25 বছর বা 30 বছরের ছেলে মেয়ে অনেকেই হয়তো তার 1%ও না। যারা ওনাকে চেনেন খুবই ভালো, যারা চেনেন না তারা আমার এই ভিডিওর মাধ্যমে তারা অনেকেই জানতে পারছেন ওনার সম্পর্কে। উনি সূর্যনগর মাঠে প্রত্যেকদিন প্র্যাকটিস করান। তো তোমরা যদি কেউ যেতে চাও তাহলে ওখানে যেতে পারো। আচ্ছা, তো আমি নিজের প্র্যাকটিস কোথায় কোথায় করেছি সেগুলো নিয়ে আমি বলছি। নর্মালি প্রিলিমস কমপ্লিট হয়ে যাওয়ার পরে দুর্গাপূজা হয়। দুর্গাপূজার পরে নর্মালি আমরা আমাদের মাঠটা সেরকম শুরু করতে পারিনি, কারণ পূজার একটা আবহ থাকে, বাঙালি বলে কথা। যতই হোক নিজের লক্ষ্য থেকে একটু ভ্রষ্ট হয়ে গেছিলাম। দুর্গাপূজা, কালী পূজা, ভাইফোঁটা সব যাওয়ার পরে তারপরে শুরু করলাম। তো প্র্যাকটিস প্রথমে নিজের পাড়াতে, নিজের যে গ্রাম আছে আমাদের, সেই গ্রামের যে আমাদের যে ধান ক্ষেতের রাস্তা, সেই ধান ক্ষেতের রাস্তা দিয়ে কিন্তু আমি দৌড়াতাম ফার্স্টে, ঠিক আছে? দুদিকে ধান ক্ষেত, মাঝখানে যে আইলের রাস্তাগুলো হয় সেখানে রাস্তার মতো করে দিয়েছে, একটু চওড়া হয়ে গেছে, সেখানে ফার্স্টে দৌড়াতাম। তারপরে আস্তে আস্তে সেখান থেকে মাঠে গেলাম। আমি মেন রোডেও দৌড়াতাম, আমাদের বক্সা ফিডার রোড, ঠিক আছে? সেখানেও আমি দৌড়াতাম। তারপরে শুনতে পারলাম যে নিজের রানটাকে একটু আরও আপডেট করার জন্য এবং কম্পিট করার জন্য নর্মালি আমাদের একসাথে 20 জন করে ছাড়ে। যখন আমরা পিএমটি পিইটি আমাদের হবে, তোমাদের যখন হবে, আমাদের হয়েছিল আইআরবি 2nd র্যাব ব্যাটালিয়ন, যেটা অম্বিকানগর নিউ জলপাইগুড়িতে অবস্থিত। সেখানে আমাদের রান হয়েছিল। তো তোমরা আশেপাশে যারা আছো তোমাদের ওখানেই হবে, এখনও পর্যন্ত সেটাই নিউজ আছে। তো
সেখানে ভেবেছিলাম যে ওখানে যেহেতু অনেকেই প্র্যাকটিস করে, আমি শুনেছিলাম, কারণ আমি এর আগে ওখানে প্র্যাকটিস করতে যেতাম। তোমরা অনেকেই জানো যে আমি আগে একজন ক্রিকেটার ছিলাম এবং আলিপুরদুয়ার ডুয়ার্স ক্রিকেট একাডেমির আমি একজন কোচ ছিলাম। তো সেখানে আমি আগে প্র্যাকটিস করাতাম। তো সেখানে আমার ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমার ভালো জানা ছিল। আমি ক্যাম্পও করেছি, কোচেস ওয়ার্কশপও করেছি। তবুও রানিংয়ের জন্য আলাদা কিছু কিছু স্পেশাল কিছু স্ট্রেচিং আছে কিনা সেগুলো শেখার জন্য, তো সেই স্ট্রেচিংগুলো যেগুলো রানিংয়ের জন্য আলাদা কিছু স্ট্রেচিং আছে কিনা সেগুলো জানার জন্য, এবং সবাই মিলে একসাথে একটা ঝুন্ডের মধ্যে একটা দলবদ্ধভাবে দৌড়ালে ধাক্কা মুক্কি লাগা, ল্যাং মেরে পড়ে যাওয়া, তো এই জিনিসগুলো অন্যকে দেখে ইন্সপায়ার হওয়া যে সে ভালো দৌড়াচ্ছে, তো সেগুলো করার জন্য আমি কী করলাম, সেখানে গেলাম। তো সেখানে যাওয়া শুরু করলাম। তো মাঝখানে আমার প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়, যেই কারণে আমার রান উঠে গেছিলো 6 মিনিট 5 সেকেন্ড, 6 মিনিট 20 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে আমার রান ভালো উঠে গেছিলো। কিন্তু সেই কাশি হওয়ার পরে যখন বুকে কফ জমে যায়, তারপরে কিন্তু আমার রানিংটাই আস্তে আস্তে ঘাটতে শুরু করে, ঠিক আছে। রানিংয়ের যে টাইমিংটা সেটা বাড়তে শুরু করে 7 মিনিট, এমনকি 7 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত আমার হায়েস্ট লেগে গেছিলো একদিন। পারছিলাম না। জেঠু বলছিল যে, মানে আমাদের যে কোচ সুভাষচন্দ্র বোস, আমরা জেঠু করে ডাকি, উনি বলছিলেন যে তুই কীভাবে করবি, তোকে নিয়ে তো আমার চিন্তা হচ্ছে। এখন মাথা খারাপ হয়ে যায়, কি করি না করি। তারপরে আস্তে আস্তে কী করলাম, দিনেও ঘনিয়ে আসছে, আর 10-15 দিন বাকি মাঠের। লাস্ট যখন আমি ওখানে কম্পিট করলাম সবার মাঝখানে, সেখানে আমি 6 মিনিট 51 সেকেন্ড 52 সেকেন্ড সামথিং লেগেছিল। মন প্রচণ্ড খারাপ, কী করি। তারপরে দিন দৌড়াতে যাইনি, শিন পেনও হচ্ছিলো, পায়ে শিন পেন। তোমরা সকলেই জানো শিন পেন কী জিনিস যারা রানিং করো। তো শিন পেন হচ্ছিলো। তারপরে কী করলাম, একদিন রেস্ট নেওয়ার পরে ভাবলাম যে ঠিক আছে, যা শিখিয়েছে সেটা নিয়ে, ওখানে তো একবেলা করে করায়, আমি নিজেকে 2 বেলা 3 বেলা নিজেকে দেবো। আর ওটা একটু দূর হয়ে যাচ্ছিলো, আর আমার বাড়িতে দোকান আছে, তো দোকানটাও দেখতে হতো সেই সময়। তো সকাল সকাল ওই সময় যদি চলে যাই, নর্মালি আমাদের ওখানে মাঠ শুরু হতো 8টার থেকে, একটু রৌদ্র ওঠার পরে, যেন আমরা মানে আরও কঠোর পরিশ্রম আমরা করতে পারি, যেন মাঠে গিয়ে আমাদের অসুবিধা না হয়। কিন্তু আমাদের তো 7টার সময় দোকান খুলতে হয় বাড়িতে, সেই কারণে আমি কী করলাম, আমি সেখানে যাওয়া বন্ধ করে দিলাম। জেঠুর শেখানো এবং জেঠুর দেখানো পথে, এবং নিজের যতখানি জানা ছিল, নিজের একাডেমির থ্রুতে, নিজের আজ পর্যন্ত যতখানি ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে জেনেছি, টোটালটা অ্যাপ্লাই করলাম একা একা। আলিপুরদুয়ার জংশন রেল বাজার পার করে পূর্ব দিকে গিয়ে সেখানে ইনস্টিটিউট ফিল্ড বলে একটা মাঠ আছে, সেই ইনস্টিটিউট ফিল্ডে আমি যাওয়া শুরু করলাম। সেখানে একা একা ভোরবেলা 5:30 6টার সময় গেছি, আবার কড়া রোদ্রের মধ্যে প্র্যাকটিস করার জন্য। কারণ কি হয়, আমরা লাইন দিই তো সেই অম্বিকানগরে, আমরা ওখানে কয়েকশো ছেলে এক এক দিনে মাঠের জন্য আসে। যখন WP-র PMT PET হয়, সেখানে অনেকে সকাল 7টা 8টার মধ্যে দৌড়ানোর সুযোগ পেয়ে যায়, সেটা লাইনের উপরে ডিপেন্ড করে। আবার অনেকের কি হয়, দুপুর 12টা 1টা 11টা এরকম বেজে যায়। তো সেই সময় যদি প্রচণ্ড রৌদ্র থাকে, সেই সময় কিন্তু প্র্যাকটিস করতে হবে আগের থেকে, যে ওই রৌদ্রের মধ্যে নিজেকে শরীরটাকে ঝেলতে হবে। কারণ রৌদ্রে তুমি যদি প্র্যাকটিস না করো, আর বাই চান্স তোমার যদি দুপুরবেলা মাঠ পড়ে যায়, সেই সময় কিন্তু দম পাবা না, রৌদ্র অর্ধেক তোমার চুষে নিবে। একটা ছোটোবেলা একটা অ্যাডভার্টাইজ দেখতাম যে মাথার থেকে চুষে নিচ্ছে, গ্লুকন্ডি খাও, ওরকম টাইপের আর কি। সূর্যি মামা টোটাল তোমার এনার্জি চুষে নিবে, দম পাবা না, গলা শুকিয়ে আসবে। সেই কারণে কী করতাম, আমি মোটামুটি লাস্টের 15 দিনের মতো দুপুর 12টার সময়ও গিয়ে মাঠে একা একা প্র্যাকটিস করেছি, ইনস্টিটিউট মাঠে। এবং কখনও বিকাল 3টা 3:30টার সময়, না হলে 3টা 3:30 যদি যেতে না পারতাম, তাহলে সন্ধ্যাবেলা বাবা দোকানে বসতো, এবং সন্ধ্যাবেলা আমি ইনস্টিটিউট মাঠে যেতাম। সেখানে আরও কয়েকজন থাকতো, সবাই মিলে প্র্যাকটিস করতাম। কিন্তু নিজের প্র্যাকটিসটা নিজে করতাম। সবার প্রথমে স্ট্রেচিং করতাম, ভালো মতো ডাইনামিক স্ট্রেচিং করতাম। স্ট্রেচিং করার পরে স্লো ফাস্ট, ওখানে অনেক কিছু, জেঠুর ওখানে অনেক কিছু নতুন নতুন রানিংয়ের দম বাড়ানোর জন্য পদ্ধতি শিখেছিলাম। তার মধ্যে সবথেকে আমার ফেভারিট হচ্ছে স্লো ফাস্ট। কিছুটা দূর যাব, একটা হুইসেল বাজবে, জোরে দৌড়াতে দৌড়াতে গেলাম, হুইসেল বাজবে, তারপরে আবার আস্তে 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 জগিং করব। তারপর আবার একটা হুইসেল বাজবে 100-200 মিটার যাওয়ার পরে, আবার একটু স্পিড বাড়াবো, আবার স্লো, আবার স্পিড, এভাবে অনেকক্ষণ, মোটামুটি আধা ঘন্টা ধরে বা 25 মিনিট ধরে এভাবে চলতে থাকে। তো স্লো ফাস্ট আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রানিং এক্সারসাইজ বা রানিং এর একটা আর কি প্র্যাকটিস করার একটা পদ্ধতি। তাছাড়া স্প্রিন্ট, 100 মিটার 200 মিটার স্প্রিন্ট বা 400 মিটার স্প্রিন্ট, তারপরে নন স্টপ জগিং, হালকার উপর দিয়ে 5 কিলোমিটার 4 কিলোমিটার, এগুলো করেছি। ক্রস কান্ট্রি রেস, এগুলো সব করেছি, একাও করেছি, ওখানে সূর্যনগরেও করেছিলাম। তো এই হচ্ছে বৃত্তান্ত। ওনার সম্পর্কেও বললাম, এবং নিজের যে প্র্যাকটিস। এছাড়া কী কী ডায়েট ফলো করতাম, শেষের দিকে তো মানে মন টন খারাপ, একবেলাই ভাত খেতাম এবং রাত্রে হয়তো একটু খেতাম বা খেতাম না, তার জন্য দুর্বলও হয়ে গেছিলাম। কিন্তু একদিকে হালকাও হয়ে গেছিলো শরীরটা। কিন্তু তাই বলে তোমরা ওরকম করো না। কী কী খাবে সেগুলো হলো ছোলা বাদামটা খেতেই হবে, সয়াবিনের বীজ হাই প্রোটিন এবং খুবই কাজের শরীরের জন্য। সয়াবিনের বীজ, অন্যান্য আখরোট খাও, বাদাম খাও, যাই খাও না কেন, সব থেকে ভালো কাজ করে কিন্তু সয়াবিনের বীজ। ডেইলি সকালবেলা, রাত্রেবেলা ভিজিয়ে রাখবে অল্প একটু ছোলা, কয়েকটা কাঁচা বাদাম এবং 10-12টা বা 6-7টা সয়াবিনের বীজ। খেতে একদমই পাংশা,
কোনো টেস্ট নেই সয়াবিনের বীজের, কিন্তু প্রচণ্ড উপকারী। এগুলো সকালবেলা রানিংয়ের পরে, সকালে যখন রানিং করতে যাবো তখন 2টো বিস্কিট আর একটু জল খেয়ে গেলে, আসার পরে রেস্ট করার পরে আমি সর্বপ্রথমে লেবু জলটা খেতাম। লেবু জলটা খুবই কাজে দিয়েছে, টক্সিসিটি যত যা থাকে বডির মধ্যে টোটালটা বের করে দেয় এবং ফ্যাট গলাতেও সাহায্য করে। তো একটু বেলি ফ্যাট ছিল, সেটা কমে গেছিলো। আর তারপরে পুরো একদম 1 বাটি থাকতো সেই চানাটা, সেটা টোটালটাই খেতাম। টেস্ট না লাগলে একটু হালকা লবণ ছিটিয়ে নিতাম, বিট নুন ছিটিয়ে নিতাম, বা একটু কোনো দিন টেস্টের জন্য তোমরা পেঁয়াজও অ্যাড করতে পারো, লঙ্কা অ্যাড করতে পারো, সেগুলো দিইনি আমি। যাই হোক, তো এগুলো ডায়েট ছিল। নর্মালি যা ডাল ভাত খেতাম সেটাই খেতাম, এক্সট্রা ওইভাবে মানে ডায়েটিংয়ের কোনো ব্যাপার নেই, মানে না খেয়ে থাকার কোনো ব্যাপার নেই। সঠিক পথ্য খাও, সঠিক ডায়েট রাখো, কলা খাও প্রচুর, যা সিজনাল ফলগুলো খুব বেশি করে খাও, যখন যেই সিজনে যেই ফল, কাঁঠাল, আম, জাম, লেচু, সব কিছু খেতে হবে, পেয়ারা, মৌসম্বি, কমলা, কলা, এগুলো খেতে হবে। কলাটা ডেলি খেতে পারো। তারপরে বাড়িতে একটু জুস বানিয়ে খেতে পারো, টেংরি, ঠিক আছে, টেংরি, পাটার টেংরির জুস, স্যুপ বাড়িতে বানিয়ে খেতে পারো, বা বন্ধুরা সবাই 3-4 জন মিলে তোমরা একসাথে বানিয়ে নিতে পারো। তার মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে দিলে স্যুপটা খুবই টেস্টি হবে। আর নর্মালি 2-3 বেলা যা ভাত খাচ্ছ খাও, ঠিক আছে। খাওয়ার পরে ওই ঘুমিয়ে থাকলে চলবে না, সে সময় পড়তে বসো, একটু হাঁটাচলা করো, ঠিক আছে। রুটি খাও, মাছ, মাংস, ডিম যা খাচ্ছ খাও, তরকারি, সবজি, মানে কোনো কিছু বাদ দিতে হবে না যে রানিংয়ে বডি ওয়েট কমানোর জন্য বা ফিটনেস করার জন্য কিছু বাদ দিতে হবে না। নর্মালি যা খাচ্ছ বাড়ির খাবার খাও, বাইরের খাবার না, বাড়ির। আমি নিজে খুবই বড় ফুডি, ফাস্ট ফুড খুবই খেতাম, কিন্তু এইটার জন্য মিনিমাম 3 থেকে 3.5 মাস আমি ফাস্ট ফুড খাওয়া টোটালি বন্ধ করে রেখেছিলাম। সেই দিন প্রথমে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ নেশার মতো হয়ে গেছিলো, কিন্তু তার পরবর্তীতে 1 মাস পরে অভ্যাস হয়ে গেছে। তারপরে ফাস্টফুড খেতে ইচ্ছাই করে না, ইদানিং আবার খাচ্ছি কিন্তু কন্ট্রোলে। তো যাই হোক, এগুলো খুবই খেতাম সেই সময়, তো কন্ট্রোলও করেছিলাম। তো এগুলো হয়ে যায়। তারপরে নিজের মাঠ আমাদের কীভাবে হয়, কীভাবে পিএমটি পিইটি হয় বিভিন্ন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সেটা নিয়ে এখন একটা ক্লিপ দেখাচ্ছি। এই ভিডিওটা দেখো, তারপরে আমি বলবো যে আমার মাঠের দিন কীরকম হয়েছিল। আমি দম পাচ্ছিলাম না, আমার রান উঠছিল না। লাস্ট যখন আমি প্র্যাকটিস করি সেখানে আমার 6 মিনিট 51 সেকেন্ড লেগেছিল। আমি 6.5 মিনিটের মধ্যে কীভাবে কমপ্লিট করবো, মাথায় জাস্ট থাপড়াচ্ছিলাম যে ভগবান কী হবে। আর তার সাথে আমি আরও একটা কথা বলছি, তার আগে ভিডিওটা দেখি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমাদের অম্বিকানগরের মাঠে যেভাবে রান হয়েছিল, এটা অরিজিনাল ক্লিপ। এভাবেই 20 জন করে একসাথে ছাড়া হয়। এটা 2nd IRB র্যাব ব্যাটালিয়ন, যেটা নিউ জলপাইগুড়ি অম্বিকানগরে অবস্থিত। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় এভাবেই, কোথাও 200 মিটারের ট্র্যাক, এটা যেরকম 200 মিটারের ট্র্যাক ছিল, 8 চক্কর দিতে হয়েছিল, কোথাও 400 মিটার। তো এইভাবে ট্র্যাকগুলো বানানো হয়, তো এইভাবেই দৌড়ানো হয়। তোমরা দেখতেই পাচ্ছ মাথার মধ্যে একটা টুপি লাগিয়ে দেওয়া হয়, সেখানে একটা নাম্বার থাকে এবং চেস্ট নাম্বার থাকে। নাম্বারটা একই থাকে, আমার 33 নাম্বার ছিল, তোমাদেরকে জানিয়েছি আমি। তো দেখো, এভাবেই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এভাবেই পুলিশের রান হয়ে থাকে। ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউপি এসআইয়ের জন্য, এসআইয়ের যেরকম 800 মিটারের রান থাকে, তো এটা 1600 মিটারের রান। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আশা করি ভিডিওটা দেখে নিয়েছো বন্ধুরা তোমরা। এবার বলি আমার ফার্স্টে ব্যাকগ্রাউন্ডের কথা। একদিন আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রথম থেকে একদম স্কুল লাইফ থেকে, ছোটোবেলা থেকে শুরু করে আমার জার্নি, কীভাবে কতগুলো এক্সাম দিয়েছি, এটাই কি আমার ফার্স্ট এক্সাম ছিল কি না, সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। তার আগে আমি বলিনি, আমি 2019-এরও একটা ক্যান্ডিডেট। প্রিলিমস দিয়েছিলাম, কোনো প্রিপারেশন ছাড়া পাশ করে গেছিলাম। নিজের যতটুকু জ্ঞান ছিল স্কুলে পড়াশোনা করেছিলাম। কি হয়, মাঠে ডাক পেয়ে যাই, বাট কোনো কারণবশত প্র্যাকটিসের অভাবে আমি মাঠে ফেল হই সেই বছর। আমার বাবা আমার সাথে গেছিলো। যখন আমি বাইরে বের হই, বাবা জিজ্ঞেস করে যে কি হয়েছে, পাস করলি? আমি বললাম না, মাথা নিচু করে হয় নাই। 1450 মিটার, মানে 150 মিটারের জন্য রয়ে গেছিলাম। 1450 মিটার কমপ্লিট করতে পেরেছিলাম, 6.5 মিনিটে হুইসেল বেজে গেছে, আর বাড়িনি। বাবার এত মন খারাপ। আমার বাবা সিআরপিএফ হেড কনস্টেবল ছিলেন যে সময়। উনি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেয় শুধুমাত্র আমার জন্য, যেন আমার মানে লালন পালনটা ভালো হয়। সেটা নিয়ে পরে একটা ভালো মতো ভিডিও বানিয়ে দেবো। তো ওনার প্রমোশন হতো, সেই সময় উনি ছেড়ে এসেছিলেন একমাত্র আমার জন্য। তো সেই মানুষটা, আর যিনি নিজেও যখন ওপেন র্যালি হয়েছিল সেই সময় অল ওভার যে মানে আশেপাশের থেকে, সেটা হচ্ছে কোচবিহারে হয়েছিল আমার বাবার র্যালি। যখন বাবা আমার চাকরি পায় সিআরপিএফে 18 বছর বয়সে, বাবা সেকেন্ড হয়েছিল। নর্থ বেঙ্গলের মধ্যে যত র্যালি হয়েছিল সেখানে সেকেন্ড হয়েছিল। ওনার ছেলে আমি 1600 মিটার রান পারিনি, একটু আদরে বড় হয়েছিলাম। তো স্বাভাবিক। পড়াশোনায় ঠিকঠাক ছিলাম, কিন্তু খেলাধুলাতেও ঠিকঠাক ছিলাম। খেলাধুলাতে যে খুবই খারাপ ছিলাম বা খুবই ভালো ছিলাম সেটা বলবো না, মডারেট ছিলাম। কিন্তু রানিংটা, মানে এই যে 1600 মিটার, এর আগে কখনো দৌড়াইনি, প্র্যাকটিসও করিনি। তার আগে অনেক আগে করতাম। ভাগ মিল্খা ভাগ যে একটা সিনেমা দেখেছিলাম, ওটা দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম ওনার দ্বারা, এবং সেই সময় ম্যারাথনে অংশগ্রহণ করতাম। কিন্তু তারপরে মোটামুটি কিছু বছর কেটে যায়, শরীরটাও একটু ভারী হয়ে যায়, কলেজ পাস করি। তো
তো সেই সময় ওখানে আটকে যাই, মানে সব ঠিকঠাক ছিল, পা ধরে গিয়েছিল অ্যাকচুয়ালি সেই সময়। তো সেই ভয়টা আবার কুড়ে কুড়ে খাচ্ছিল। যেদিন আমার মাঠ হয়, সারা রাত্রি জাগনা থেকে লাইন দিয়ে ভোরবেলা গ্লুকন্ডি, 1 বোতল গ্লুকন্ডি 1 লিটারের পুরো খেয়ে নিয়ে যখন ভেতরে ঢুকি, ঠিক আছে, ফার্স্টে আমি যাইনি, ফার্স্টে আমি গেলাম ওইখানে জঙ্গলের দিকে, সেখানে বাথরুম করে এসে ভালো মতো স্ট্রেচিং করি সবার আড়ালে গিয়ে, যা যা আমার মাথায় ছিল, নিজের যতখানি জ্ঞান ছিল এবং জেঠুর থেকে যতখানি শিখেছিলাম, টোটালটা আমি স্ট্রেচিং করি ভালো মতো, একদম মাথার থেকে একদম পা পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত। তো স্ট্রেচিং করার পরে যাই সেকেন্ড রোতে, যখন আমাদের শুরু হয় আবার, সেখানে আমি গেলাম পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে। আমার কোনো অসুবিধা হয়নি, আমার ওয়েট ঠিকঠাক ছিল, নর্মালি 59 কেজি সম্ভবত ছেলেদের চেয়েছিল, আমার 70 অ্যাবভ ছিল, 76 75-এর মতো ছিল। আমার হাইট নিয়েও কোনো সমস্যা নেই, আমার 6 ফুট হাইট, কোনো অসুবিধা হয়নি। আর হচ্ছে চেস্ট, মেয়েদের চেস্ট ফোলানোর ব্যাপার নেই, কিন্তু ছেলেদের চেস্ট ফোলাতে হয়, মিনিমাম 1 সেন্টিমিটার লাগে, আর 5 সেমি এক্সটেন্ড, মানে ফুলিয়ে 5 সেমি এক্সটেন্ড করতে হয়, সেটা আমার হয়ে গেছিলো, অনেক বেশি হয়েছিল, অসুবিধা হয়নি। তো পিএমটিতে আমি ইজিলি পাস করে যাই। যখন পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ 6.5 মিনিটে ছেলেদের যে 1600 মিটার দৌড়, মেয়েদের সেরকম 4.5 মিনিটে 800 মিটার, আর ছেলেদের হচ্ছে 1600 মিটার 6.5 মিনিটে, সেখানে আমার ধুকবুক শুরু হয়ে যায়। আমাদের একটা টুপি পরায়, যে টুপির মধ্যে নাম্বার লেখা থাকে, এবং শোনা কথা যে একটা সেন্সার থাকে নাকি, আর হচ্ছে চেস্ট নাম্বার পরায়, সেখানে সেম নাম্বার লেখা থাকে। আমার সম্ভবত 33 নাম্বার ছিল টুপি এবং চেস্টে আমার। তো তারপরে দাঁড়াই, আমাদের যখন আসে এক এক করে, ফার্স্টে বসিয়ে রেখেছিল, তারপরে দাঁড়ানোর পরে যখন একটা গান, একটা বন্দুকের একটা গুলির শব্দ হয়, তারপরে আমরা দৌড় শুরু হয়। তো আমাদের টোটাল 200 মিটারের 8 চক্কর, অর্থাৎ 8 দুগুণে 1600 মিটার, 200 মিটারের ট্র্যাক বানিয়েছিল। যত ছোট ট্র্যাক হবে তত কিন্তু কঠিন। আগেরবার বানিয়েছিল 400 মিটারের, আগেরবার বানিয়েছিল 300 মিটারের, 5 চক্কর 300 মিটারে 1500 মিটার, আর একটা 100 মিটার ছিল। তো তার তুলনায় কিন্তু যত ছোট ট্র্যাক হবে তত বেশি ঘুরতে হবে, তত কিন্তু সময় বেশি লাগে। তো সেই ক্ষেত্রে কী হয়েছিল, আমি দৌড় শুরু করি যথারীতি সবাই মিলে, ঠিক আছে, 20 জন একসাথে ছেড়েছিল। তো সেখানে আমার 2-1 জন চেনা জানাও ছিল, নতুন পরিচয় হয়েছিল। তো প্রথম 2 চক্কর কমপ্লিট করার পর আমি টোটাল 8টা চক্করে বিবরণ দিচ্ছি, ঠিক আছে, নিজের, ঠিক আছে, তোমরা যাতে ইন্সপায়ার্ড হও এবং জানো কী কী হয়েছিল আমার সাথে সেই সময়। এইবারও বাবা গিয়েছিল, কিন্তু গেটের বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে তো গার্জিয়ান বা অন্য কাউকে অ্যালাউ নেই, গেট পর্যন্ত। 2 চক্করের পরে আমি দেখি আমি 17 নম্বর কি 18 নম্বর, আমার পিছনে মাত্র 2 জন আছে। ভাবো, আমি আসছি পাস করতে, প্রিলিমস আরামসে পাস করে গেছি, মাথায় ছিল যে মেন্সও পাস করবো, খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম পরীক্ষাতে, কিন্তু একটু হলেও ঘাটতি ছিল আমার রানিংয়ের ক্ষেত্রে। গতবারও তাই ভুল করেছিলাম, এবারও সেম ভুলই করেছিলাম, যেটা তোমরা কিন্তু কেউ করো না। তারপরে 3 চক্কর হলো, 4 চক্কর হলো, 4 চক্করটা পারছি না, পা ধরে নিচ্ছে সেম ওই আগের বারের মতো, জানি না কেন। এবার প্রচুর প্র্যাকটিস করেছি, 4 কিলোমিটার 5 কিলোমিটার ননস্টপ স্লো ফাস্ট প্রচুর করেছি, কিন্তু ওই লাস্টে আমার কিন্তু রান উঠে গেছিলো, 6 মিনিট 5 সেকেন্ডে রান উঠে গেছিলো আমার প্র্যাকটিসের সময়। কিন্তু শেষের 15 দিন আগে আমার, মানে শেষের 20 দিনে 5 দিন আমি জ্বরে ভুগেছি, টোটাল বেড রেস্ট, দম বন্ধ ছিল, মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিলো, দম বন্ধ হয়ে যাচ্ছিলো, সর্দি হয়েছিল, সেই কারণে এটা ঘাটতি হয়ে গেছে, মানে বুকটা যে খুলে গেছিলো আর কি, নিজের যে অ্যালভিওলাই যা আছে আমাদের ফুসফুসের ভিতরে, সেগুলো একদম ভালো মতো অক্সিজেন নিতে পারছিল, কিন্তু সেই মানে যে মিউকাস জমে গেছিলো, সেই কারণে আবার অসুবিধা হচ্ছিলো। তো ঠিক আছে, সেই 4 নাম্বার যখন রাউন্ড কমপ্লিট করি, তখন ওই 15-16 নাম্বারই আমি ছিলাম। ভাবছি যে আর পারছি না, ছেড়ে দিই, এরকম একটা ফিল আসছিল। দেন যখন 4 নাম্বার রাউন্ড কমপ্লিট করলাম, দেখলাম যে টাইমটা দেখলাম, যখন রাউন্ড কমপ্লিট করবে না, উপর একটা বড় একটা টাইমার লাগানো থাকে, ওখানে দেখা যায়, কিন্তু অসুবিধা হবে না, তোমরা দেখতে পারো। এছাড়া যারা অফিসাররা বিভিন্ন গার্ড দেয়, তারাও বলে দেয়, তারা যথেষ্ট হেল্প করে, তারা বলে যে দৌড়াও ভাই, আর 1টা চক্কর, আর 2টা চক্কর বাকি, বা তারা বলে দেয় যে কয় চক্কর হয়েছে, তোমাদের হেল্প করে, তারা মোটিভেট করে, তারা উৎসাহ প্রদান করে, চিন্তা করার কোনো বিষয় নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ঠিক আছে। আর তারাও পুলিশরাই গার্ড করে, আমরাও পুলিশের র্যালি, তো ওদের একটা টান থাকে, ওরাও চায় যে ছেলেগুলো খাটনি করে এসেছে, দৌড়াক, পাশ করুক, ওরাও উৎসাহ প্রদান করে। দেখলাম 4 নম্বর চক্করে যে হ্যাঁ, আমি পেছনে পড়ে আছি, কিন্তু টাইম ঠিকঠাক আছে, অর্থাৎ আমরা যতজন দৌড়াচ্ছিলাম একটা ভালো টাইমে দৌড়াচ্ছিলাম। 3 মিনিটের মধ্যে আমার 3 মিনিট বা 3 মিনিট 5 সেকেন্ডের মধ্যে আমার হয়ে গেছিলো 4 চক্কর কমপ্লিট। 4 চক্কর বাকি, 3.5 মিনিট হাতে। একটা মোটিভেশন পেলাম যে মুখ থেকে যদি রক্ত বের হয়ে যায়, দম পাচ্ছি না ঠিকই, হাল ছাড়বো না, যেভাবে হোক আমাকে পাশ করতেই হবে। আমার মাথায় এটা ছিল, কারণ বাইরে কিন্তু সেই লোকটা দাঁড়িয়েছিল যে গতবার অপেক্ষায় ছিল যে ছেলে পাশ করবে 2019-এ, কিন্তু আমি পাশ করিনি, বের হয়ে বলেছিলাম যে আমি পারিনি, হয়নি আমার দ্বারা। সেবার আমাকে বলতে হবে যে হ্যাঁ, পাশ করেছি। সেই মানুষটার জন্যই একমাত্র আমি, আমার বাবার জন্য একমাত্র আমি কী করেছি, যে না, সেই মানুষটার চোখে এবার ছোটো হওয়া যাবে না, সেই মানুষটাকে মন খারাপ হতে দেওয়া যাবে না। আমার জন্য এত স্যাক্রিফাইস করেছে, আমাকেই স্যাক্রিফাইস করতে হবে, মরলে মরবো, বাঁচলে বাঁচবো, রক্ত বেরোলেও হবে। আমার ওরকম ফিল হচ্ছিল সেই সময়। আমি বলছি, যাদের ফিল হয় তারা বুঝবা, যারা খুব ভালো রানার তারাও একটা সময় এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো। তো কী হয়েছে, আমি হাল ছাড়িনি, 5 নম্বর চক্কর শুরু করলাম। 5 নম্বর চক্করও মোটামুটি একটা টাইমের মধ্যে কমপ্লিট করলাম।
আর তখন না একটু একটু দেখি দম পাচ্ছি, মানে যেটা আমার ঘাটতিটা বা যেই অসহ্য বোধটা 4 নাম্বার চক্কর শেষে হয়েছিল বা 4 নাম্বারে হয়েছিল, 5 নাম্বারে সেটা কমে গেছে, একটু দম পাচ্ছি, একটু দেখি পা চলছে। আর আমি না খালি পায়ে দৌড়েছিলাম, ওইবার আমি জুতা পরে দৌড়েছিলাম, এবারও জুতা কিনেছিলাম খুব ভালো একটা 2200 টাকা দিয়ে একটা খুব ভালো কোম্পানির একটা জুতা কিনেছিলাম, কিন্তু সেটা ইউজ করতে করতে ভারী হয়ে গেছিলো। জুতা পরে দৌড়াবো না জুতা খুলে দৌড়াবো, এটা নিয়ে কনফিউশনে লাস্ট পর্যন্ত যা জুতা খুলেই দৌড়ে, যা হবে হবে, পায়ের নিচে ঠোসা পড়বে পড়বে, কিন্তু ভারী ভারী জিনিসটা, যে পায়ের মধ্যে একটা ভারী জিনিস নিয়ে দৌড়াচ্ছি, সেটা তো কম হবে। হালকা জুতা হলে ঠিক ছিল, কিন্তু ভারী হয়ে গেছে জুতাটা, প্রায় 1.5 কেজির উপরে হয়ে গেছিলো জুতার ওজন, সম্ভবত, আইডিয়া করে বললাম। তাই পায়ে 1.5 কেজি, দুটা পায়ে 750 গ্রাম, 1.5 কেজি ওজন নিয়ে দৌড়ানো নিশ্চয়ই একটা সমস্যার বিষয়। এইবার শোনো কী করলাম, 5 নম্বর রাউন্ডে দেখি একটু দম পাচ্ছি আর পা চলছে, তখন ভাবলাম যা হবে দেখা যাবে, দৌড়াও। আস্তে আস্তে 2-3 জনকে টপকালাম, মোটামুটি প্রথম 12-র মধ্যে পৌঁছে গেলাম, 16 থেকে 12-তে চলে আসলাম। 5 নম্বর রাউন্ড কমপ্লিট, দেখলাম টাইম ঠিক আছে, পারফেক্ট টাইমিং একদম ভালো। আমি মানে মাথায় চলছিল যে আমি হচ্ছে না, পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি সব ঠিকঠাক ছিল। ওটা হলো ভয় ছিল, গতবারের ভয় ছিল, গতবার যে হয়নি সেটার ভয় ছিল। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে 5 নম্বর রাউন্ড কমপ্লিট, টাইম ঠিকঠাক আছে, 6 নম্বর রাউন্ড শুরু করলাম। একমাত্র বাবার কথা ভেবেই সব কিছু অন্যান্য মানে নিজের পঞ্চেন্দ্রিয়র কাজ করা বন্ধ করে দিলাম। কোনো ফিল করা যাবে না, কোনো ব্যথা মাথায় বসতে দেওয়া চলবে না, কোনো ব্যথা ফিল করা যাবে না, যা হবে দেখা যাবে। লাগাও 6 নম্বর রাউন্ড কমপ্লিট করলাম, গিয়ে দেখলাম যে প্রথম 10-এ চলে আসছি, মানে একটা আনুমানিক 2 জনকে টপকালাম। 7 নম্বর রাউন্ডে টোটালি একদম মিলখা সিংয়ের মতো, ভাগ মিলখা ভাগ সিনেমার আমার যে মহান মিলখা সিং, উনি আমি ভগবানের চোখেই দেখি, ওনার মতো এক এক করে টপকাতে শুরু করলাম, টপকাতে প্রথম 5-এ চলে আসলাম। দেখলাম আমার সামনে আর 4 জন আছে, আমি 5 নাম্বার। ওই 4 জনের মধ্যে আমার 2টো বন্ধু, নতুন যে বন্ধু হয়েছিল, একজনের নাম ছিল সম্ভবত সাহেব নূর মিয়া। তুমি যদি বন্ধু সাহেব দেখে থাকো তাহলে একটু রেসপন্স করো। আর একজন ছিল ইনজামুল চৌধুরী, সম্ভবত, 2 জনের সাথে পরিচয় হয়েছিল। তারা 2 জন সামনে, আর আরও 2 জন আছে না, 2 জন ছিল, আমি 5 নাম্বারে ছিলাম। 7 নম্বর রাউন্ড কমপ্লিট, আর আমার পা চলছে রেলগাড়ির চাকার মতো, ঝিক এগোই গেছি। লাস্টে যখন দেখলাম যে লাস্ট 7 নাম্বার, আমি কিন্তু কাউন্ট করেছি প্রত্যেকটা, অনেকে কাউন্ট করো না বা ভুলে যায়, আমি কিন্তু খুব ভালো মতো কাউন্ট করেছি। আর আমি এইভাবে কর ধরে করেছি, 1 নাম্বার কমপ্লিট, 2 নাম্বার যখন কমপ্লিট 2, এইভাবে মানে মুঠি করে দৌড়াচ্ছিলাম। বাট আমার এরকম ছিল 3, 4, 5, 6, 7, তারপর এখানে আঙুল ছিলাম, মাথায়ও আছে, আমি গুনতেছি, মানে দুইভাবেই মনে ছিল, গুনছিলামও, মাথায়ও ছিল। 7 নম্বর কমপ্লিট করলাম, দেখুন যথেষ্ট টাইম পড়ে আছে, প্রায় 1 মিনিটের মতো সেখানে। তারপরে তাও হাল ছাড়িনি, ভালো মতো দৌড়েছি লাস্টেরটাও, যে 7টা দৌড়েছি, কোনো খামতি দেওয়া যাবে না, কোনো নেগলিজেন্সি করা যাবে না। লাস্টেরটা যখন দৌড়াই 6 মিনিট 9 সেকেন্ড আমার চোখের সামনে ভাসছে, মানে জাস্ট ঢুকবো এইভাবে ফিনিশিং করবো, এই ঢুকবো ভাব, এই কয়েক পা দূরে ছিলাম, দেখছি যে 21 সেকেন্ড বাকি, আমি 8 নম্বর কমপ্লিট করতে বলছি, মনে বলছি বাবা আমি পেরে গেছি, এবার দাঁড়াও, বাইরে এসে বলছি যে আমি পাস করছি। তো এরকম একটা ব্যাপার ছিল বন্ধুরা। হ্যাঁ, তো তারপরে লাস্টের দিকে গাটা ছেড়ে দিলাম, আস্তে আস্তে গাটা হেলতে 8 নম্বর কমপ্লিট করলাম। 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আমি 8 চক্কর কমপ্লিট করলাম, 1600 মিটার রান 6 মিনিট 15 সেকেন্ডে কমপ্লিট করলাম। লাস্টের দিকে শরীর আরও হালকা হয়েছে, মানে তখন এরকম ফিল হচ্ছিল যে আরও 2 চক্কর মারলে মেরে দিব, মানে দম ছিল বা ছিল, কারেজ ছিল। তারপরে চিল্লালাম, ইয়েস পেরে গেছি, এরকম বলে মানে একটু স্টপ করলাম, দেখি পা একদম মানে আর পায়ে দম নেই, পা ধরে গেছিলো, তা পাশ করে পড়ে গেলাম। স্বাভাবিক, সবারই হয় কম বেশি, পায়ে দম থাকে না। আর বসে পড়লাম, এভাবে দম নিচ্ছি, আর হলো মনে একটা জিনিস, যে বাইরে গিয়ে ওই লোকটাকে বলবো যে পাস করছি এবার, এটাই মাথায় ছিল। তো যাই হোক, এটাই ছিল আমার কাহিনী, তোমাদের সবাইকে যদি ইন্সপায়ার করতে পারি। তারপরে আমাদের সবাইকে বসালো এক এক করে, 20 জন করে যাদের হয়ে যাচ্ছে তাদেরকে ওই যে অ্যাডমিট কার্ডটা আমরা নিয়ে যাই, জমা করি, সেখানে স্টিকার বসিয়ে দেয়, জায়গা থাকে 4 কোণা খোপের মধ্যে। পাস্ট ইন পিএমটিতে পাস করেছি, ফিট ইন পিইটি, এই লেখাটা দেখে মনে যা বাজলো না, কারণ গতবার কী হয়েছিল, আনফিট ইন পিইটি লেখা ছিল। পিএমটিতে গতবারও পাস করছি, কিন্তু পিইটিতে আনফিট লেখা ছিল, এইবার লেখা ছিল ফিট। 6 মিনিট 15 সেকেন্ডের মধ্যে লেখাও ছিল, কতগুলো রাউন্ড কমপ্লিট করি ওগুলোও লেখা থাকে। যখন নিলাম দেখলাম, উফ কি শান্তি, পাস করে যাব, চাকরি আমার হয়ে যাবে। কারণ প্রিপারেশন ভালো ছিল, ইংলিশটা খারাপ ছিল, ইংলিশটা করতে লাগতো, কারণ অনেকদিন ধরে ইংলিশ পড়া হয় না বলে গুলিয়ে যাচ্ছিলো, আর নতুন অনেক কিছু শিখতে হয়।
তো যাই হোক, কিন্তু এতখানি মাথায় ছিল যে প্রিপারেশন আমার ভালো আছে, টাইম আছে আমার কাছে 1.5 মাস। কিন্তু যদিও আমাদের 21 দিনের মাথায় আমাদের পরীক্ষা হয়ে গেছিলো, যে কারণে ইংলিশটা আমি প্রিপেয়ার করতে পারিনি, এর আগেও অনেকবার বলেছি, আবারও বলছি। কিন্তু তবুও আমার মাথায় ছিল রিজনিং, ম্যাথ আর জিকে আমার খুব ভালো কমপ্লিট, কারেন্ট অ্যাফেয়ার্সও ঠিকঠাকই ছিল, 1.5 মাসের মধ্যে ঠিকঠাক হবে। তো যাই হোক, ওগুলো মাথায় নিয়ে আস্তে আস্তে হাসি মুখে, এত বড় হাসি মুখে নিয়ে আমি সবাইকে বিনা কারণে থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওরা বলছে এই যাও, এবার মানে বকা দিল, একটা ইন্সপেক্টর ছিল, অত তো তখন বুঝি নেই। যাই হোক, খুশিতে তারপরে আস্তে আস্তে বের হলাম, অনেকটা দূর হেঁটে গিয়ে আমাদের লাইন দিয়ে বেরোতে হয়। বাবা ঠিক আগের জায়গাতেই ওখানে একটা কালভার্ট আছে, অম্বিকানগরের এই পাশের গেটটা, পেছনের সাইডের গেটটা, ওই গেটেই ওখানেই দাঁড়িয়েছিল। আমি নর্মালি বেরোলাম, বললো কি, মানে এভাবে জিজ্ঞেস করলাম, আমি যে হয়ে গেছে, কোনো রিয়াকশন নেই, হচ্ছে সেই মানে খুশি হবে, হাসবে বলে ঠিক আছে চল খাইয়ে নে, খাইয়ে বাড়ি চল, একটু পরে ট্রেন আছে। তো এই হলো আমার জার্নি। বাবা কোনোদিনও খুব বেশি রিয়াক্ট করে না, কিন্তু মনে মনে তো খুশি হয়েছে আমি জানি, কারণ পরবর্তীতে মাসিরা যখন বললো যে তোর বাবা খুব খুশি হয়েছে, তুই বলে পাস করছিস রানে তোর ক্লিয়ার হয়ে গেছে, আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, ওই যে 8টা চক্কর যে আমি মেরেছি না, আমার জীবনের সেরা 6.5 মিনিট, 6 মিনিট 15 সেকেন্ড, সেরা 6.5 মিনিট 15 সেকেন্ড ছিল। বিশ্বাস করবো না বন্ধুরা, এটা আমি কোনোদিনও ভুলবো না। তো যাই হোক, আশা করি সকলেই মোটিভেট হয়েছো, আর যতক্ষণই যা জানতে পারলে এই ভিডিও থেকে ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট করে দিও ভিডিওগুলোতে, এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। তো ততক্ষণের জন্য আবারও দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আবারও 78তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সবাইকে। সকলে ভালো থেকো এবং জোর কদমে প্রস্তুতি নাও, মাঠের পরিশ্রমটাও ঠিকঠাকভাবে চালিয়ে যাও। জয় হিন্দ।